আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? কোনো কথা হবে না, আমাকে আমার টাইম দিতে হবে। আর আমি আমার টাইম দিয়ে নেওয়ার জন্য কাউকে তেল লাগাবো না। আমি এটাও বলছি আপনাদের মাধ্যমে যে অমুককে তেল লাগাতে হবে, আমাকে সাথে সাথে ঘুরতে হবে। আমি এর আগের বারে 5 বছরে পারফর্ম করেছি বিধানসভায়। আমার যা টাইমের প্রয়োজন ছিল, যাকে নির্দিষ্ট টাইম যার কাছ থেকে বরাদ্দ হয় তাকে যে বলেছি সিস্টেম মেনে, এবারও সিস্টেম মেনে করবো। আমার টাইম আমাকে দিতে হবে। যারা যেখানেই নাম লিখাক না কেন, অন্যায় করে বেরিয়েছে। এখন ভারত তৃণমূলের দলে নাম লিখাবো, বিজেপি দলে নাম লিখিয়ে দেবো, কি ভাবছে? হতে পারে প্রশাসন তাদেরকে ছেড়ে দেবে, বাংলার মানুষ ছাড়বে নাকি? দীর্ঘদিন অত্যাচারিত হচ্ছে তৃণমূলের হাতে। আজকে ভালো তৃণমূল সেজে মিডিয়ার সামনে বসে একটু মেকআপ করে বড় বড় ভাষণবাজি দিলে মানুষের মনে যে ক্ষত আছে সেগুলো মুছে যাবে? অত সহজ নয়। দেশের প্রধানমন্ত্রী কখন কোথায় বিচরণ করবেন সে নিয়ে কোনো প্রশ্ন থাকে না। পশ্চিমবাংলায় আসছেন, পশ্চিমবাংলা তারা নতুন সরকার গঠন করেছে, কিন্তু মণিপুরে তিনি যেতে সেইভাবে সময় তিনি দিচ্ছেন না মণিপুরবাসীর জন্য, যেটা এই মুহূর্তে সব থেকে বড় দরকার। ভারতবর্ষে যে কটা অঙ্গরাজ্য আছে, মণিপুর সব থেকে সংকটময় অবস্থায় চলছে। আমার তো মনে হয় ওখানে গিয়ে এই জোগাড়টা করলে হয়তো আরো বেশি কাজে দিত। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন। রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে, মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির ছবিও আমাদেরকে দেখাতে হয়নি। তবে হয়তো জ্যোতিপ্রিয় বাবু তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপির নজরে, হয়তো প্রশাসনের নজরে একটু বকলমে সেন্ট্রাল বিজেপি যে এগুলো আমার ভালো তৃণমূল এটা ডিস্টার্ব করা যাবে করতে পারে, কিন্তু বাইরে বার হতে হবে, এতটুকু বলে দিচ্ছি। চাকরি বিক্রি করার টাকা, তোলাবাজির টাকা এতদিন পরে মনে করছে? বাংলার মানুষকে কি বোকা পেয়েছে নাকি এরা? এই দুর্নীতির দায় ওদেরকেও নিতে হবে, যারা এই রং টেবিলে বসে বলছে এই টাকাটা কোথা থেকে এসছে এতদিন পরে কেন? যদি সত্যিকারের নীতিবান মানুষ হতো, দলের থেকে প্রতিবাদ করতো। আর এখন পর্যন্ত যারা দলে থেকে প্রতিবাদ করছে, এতটুকু মনে রাখবে, এই ফান্ডটা যাদের অ্যাকাউন্টে আছে তাদের সিম্বলে আছে। যদি এখনো নীতিবান হয় তাহলে পদত্যাগ করে এই কথাগুলো তুলুক। সব মনে পড়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারছি না। একসাথে তো দীর্ঘদিন ছিলেন ওনারা। আর এই পরিবারতন্ত্র বা এটা আমরা আজকে দেখছি না, আমরা তো বারবার বলে আসছি। সেই সময় বা 4 মে 2026 তখন খুব মিষ্টি মিষ্টি লাগছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন এগুলো শব্দগুলো বার হচ্ছে। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। কাদেরকে জিতিয়েছেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাদের ভোটগুলোর সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে? কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? তৃণমূলের তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। তবে হয়তো জ্যোতিপ্রিয় বাবু তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপির নজরে, হয়তো প্রশাসনের নজরে একটু বকলমে সেন্ট্রাল বিজেপি যে এগুলো আমার ভালো তৃণমূল এটা ডিস্টার্ব করা যাবে করতে পারে, কিন্তু বাইরে বার হতে হবে, এতটুকু বলে দিচ্ছি। যারা এখন চুরি করেছে, যা চুরি করেছে, বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। যারা যেখানেই নাম লিখাক না কেন, অন্যায় করে বেরিয়েছে। এখন ভারত তৃণমূলের দলে নাম লিখাবো, বিজেপি দলে নাম লিখিয়ে দেবো, কি ভাবছে? হতে পারে প্রশাসন তাদেরকে ছেড়ে দেবে, বাংলার মানুষ ছাড়বে নাকি? দীর্ঘদিন অত্যাচারিত হচ্ছে তৃণমূলের হাতে। আজকে ভালো তৃণমূল সেজে মিডিয়ার সামনে বসে একটু মেকআপ করে বড় বড় ভাষণবাজি দিলে মানুষের মনে যে ক্ষত আছে সেগুলো মুছে যাবে? অত সহজ নয়। দিনের শেষে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ জবাব দেবে। সেই জ্যোতিপ্রিয় বাবু হতে পারে, আর ভালো তৃণমূলের নাম লেখানো নেতারাও হতে পারে। এটাই নয়, এটা কেউ গ্রাম্য ভাষায় সরু চাল আর মোটা চাল। একজন মানুষ সকালবেলা উঠে কলকাতায় আসছে, সারাদিন হাড়ভাঙা খাটুনি করার পরে বাড়ি ফিরে যাচ্ছে, মাস গেলে 6,000 টাকা মাইনে, 6,500 টাকা, 7,000 টাকা মাইনে, তার মোটা চালের ভাতটা জোগাড় করার লড়াই। আর এইগুলো যেগুলো এতদিন 15 বছর তৃণমূলে থেকে চুরি করেছে, দুর্নীতি করেছে, মেসিকে বাল্য বন্ধু মনে করে কোমর জড়িয়ে ধরার চেষ্টা করেছে, এরা সরু চালের ভাত খাওয়ার লড়াই করেছে। এই তো লড়াই। এখন ওই ফান্ডটা ভাবছে এখন কে ভোগ করবে একদিকে, আর দ্বিতীয় হচ্ছে বিজেপিকে, সেন্ট্রাল বিজেপি বিশেষ করে তাদেরকে তো মিস কল দেওয়া যে আমি তোমাদেরই লোক, এদিকে ডিস্টার্ব করছি। এতদিন পরে মনে পড়ছে ফান্ডটা কোথা থেকে আসলো? চাকরি বিক্রি করার টাকা, তোলাবাজির টাকা এতদিন পরে মনে পড়ছে? বাংলার মানুষকে কি বোকা পেয়েছে নাকি এরা? এই দুর্নীতির দায় ওদেরকেও নিতে হবে, যারা এই রং টেবিলে বসে বলছে এই টাকাটা কোথা থেকে এসছে এতদিন পরে কেন? যদি সত্যিকারের নীতিবান মানুষ হতো, দলের থেকে প্রতিবাদ করতো। আর এখন পর্যন্ত যারা দলে থেকে প্রতিবাদ করছে, এতটুকু মনে রাখবে, এই ফান্ডটা যাদের অ্যাকাউন্টে আছে তাদের সিম্বলে আছে। যদি এখনো নীতিবান হয় তাহলে পদত্যাগ করে এই কথাগুলো তুলুক। जिसके बारे में किसी को पता नहीं था, ना आप कभी सुने हैं, ना वो खुद कभी सुना है, ना मैं कभी सुना। हम में जितने लोग आज यहाँ पे मौजूद है, किसी को उस पार्टी के बारे में कुछ पता ही नहीं, और उन्होंने ये क्लेम किया कि हम उस पार्टी के साथ मर्ज हो गए। कोई आदमी नहीं मिलेगा जो इनके साथ खड़े हैं, किसी को
ईडी से बचना है, किसी को सीबीआई से बचना है, किसी को पैसा मिल रहा है, किसी को धमकाया जा रहा है। और जब मैं कह रहा हूं पैसा मिल रहा है, धमकाया जा रहा है, कंक्रीट प्रूफ। नहीं तो कोई भी सांसद अगर मेरा बात को उनको ऑफेंसिव लगे, दे शुड फाइल अ केस अगेंस्ट मी, आई प्रूव इट बिफोर द कोर्ट ऑफ लॉ व्हाट आई हैव। किसी को डरा के, धमका के, खरीद के, करोड़ों रुपया का लालच दिखा के जनता ने जिन अपेक्षाओं के साथ जिसको चुना था, राजनीति में हार जीत होती रहती है, लेकिन मैं लड़ने के लिए तैयार नहीं हूं। मैं घर से निकलूंगा नहीं, मैं बीजेपी के साथ लड़ूंगा नहीं, इसलिए बीजेपी के साथ हाथ मिला रहा हूं, अपना जमीर बेच रहा हूं। जो इस तरीके का राजनीति में यकीन करता है, बंगाल में उनके लिए कोई जगह नहीं है। ये सबके साथ ये 20 लोग जिस तरीके से बेईमानी करके, ये संविधान को एकदम डिसोबे करके, डिसरिस्पेक्ट करके, 10th शेड्यूल का धजिया उड़ा के, जिस तरीके से लोगों के मैंडेट के साथ खिलवाड़ करके उन्होंने अपना जमीर, अपना सम्मान और अपना ईमान बेचा है, बंगाल के जनता इनको कभी माफ नहीं करेंगे। अगर आप किसी और पॉलिटिकल पार्टी में शामिल हुए हो, इसका मतलब आप तृणमूल का मेंबरशिप छोड़े हो, नहीं इजरा करना पड़ेगा। तो अगर मान लीजिए आप एक सिंबल में चुन के आए हैं और फिर 2 साल बाद अचानक आप दावा कर रहे हैं कि मैं इस पॉलिटिकल पार्टी ज्वाइन कर रहा हूं, तो उसी वक्त आपका लोकसभा का सदस्यता पद चला जाना चाहिए। अगर इनमें थोड़ा भी इंटीग्रिटी है तो अपना पद छोड़ दे। पद छोड़ के लोकतांत्रिक तरीके से, भाई आपको तृणमूल से दिक्कत है, जो सांसद तृणमूल छोड़ के अभी एनसीपीआई में गया है वो तो यही कह रहा है कि हम पार्टी से खुश नहीं है, भाई तो अपना पद छोड़ दीजिए, कोई मना नहीं है, कोई रोक के नहीं रखा है। लोकसभा तृणमूल दल नेता हिसेबे পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছে। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা 4 জন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10th শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়, তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলে সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবে। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10th শিডিউলের যে পয়েন্ট এবং এই 10th শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 पॉलिटिकल पार्टी डिसाइड्स टू मार्ज, नहींले सेटा मार्जर হয় না। क्योंकि पिछला 1-1.5 महीना का जो राजनीति है, जिस तरीके से पार्टी को तोड़ा जा रहा है, और आप खाली बंगाल में नहीं, अभी महाराष्ट्र में भी आप देख रहे हैं कि एक बार शिवसेना को तोड़ दिया गया, शिवसेना का 2 टुकड़ा किया गया, फिर दूसरे टुकड़े का और एक टुकड़ा बनाया जा रहा है अपने फायदे के लिए। 30 लाख लोगों को वोटर लिस्ट के बाहर रख के चुनाव नहीं किया जाता। अगर लोगों के ऊपर भरोसा रखता तो सबको वोट देने का अधिकार दिया जाता, सबको मिलता। इनको पता है लोग अगर लोकतांत्रिक तरीके से वोट देगा तो बीजेपी कभी जीत के नहीं आ सकता। इसलिए चुनाव आयोग, एनफोर्समेंट डायरेक्टोरेट, सीबीआई, जितने भी एजेंसीज है, सबको इन लोगों ने इस्तेमाल करके लोगों का मैंडेट मैनिपुलेट करने का काम किया है। और तृणमूल कांग्रेस के 20 एमपीज आज से 3-4 दिन पहले स्पीकर साहब से मुलाकात किया है और उन्होंने अपने आपका एक सेपरेट ग्रुप फॉर्म करने का क्लेम किया है। 20 एमपीज का जो मैं मीडिया में देखा हूं या न्यूज पब्लिकेशंस में पढ़ा हूं, उसके हिसाब से 20 लोग जाके मिलके उनके पास ये दावा रखा है कि हमको अलग ग्रुप के हिसाब से ट्रीट किया जाए। फिर मिलने के 2-3 घंटा बाद हमें कहीं से पता चलता है कि उनमें से कहीं लोग, 2-4 एमपीज ये क्लेम किया है कि वो एक अलग पॉलिटिकल पार्टी ज्वाइन किया है, जिस पॉलिटिकल पार्टी का नेशनल सिटीजन्स पार्टी ऑफ इंडिया, जिसके बारे में किसी को पता नहीं था, ना आप कभी सुने हैं, ना वो खुद कभी सुना है, ना मैं कभी सुना। हम में जितने लोग आज यहाँ पे मौजूद है, किसी को उस पार्टी के बारे में कुछ पता ही नहीं है और उन्होंने ये क्लेम किया कि हम उस पार्टी के साथ मर्ज हो गए। 4-5 सांसद, मैं जितना उनका बात सुनाऊं उसके हिसाब से हम संविधान के 10th शेड्यूल में जो प्रावधान है, मैं उसी प्रावधान के हिसाब से आज अध्यक्ष जी से मिलने आया था और वहां पे साफ साफ लिखा हुआ है जो डिस्क्वालिफिकेशन या ग्राउंड ऑफ डिफेक्शन है कि आप अगर यहाँ पे 10th शेड्यूल में 2A में आप अगर देखेंगे साफ लिखा हुआ है कि मैं वॉलंटरीली अगर पार्टी का मेंबरशिप छोड़ता हूं तो दैट इज वन ऑफ द ग्राउंड्स फॉर माई डिस्क्वालिफिकेशन फ्रॉम द हाउस। अगर आप किसी और पॉलिटिकल पार्टी में शामिल हुए हो, इसका मतलब आप तृणमूल का मेंबरशिप छोड़े हो। भाई एक साथ तो आप नौकरी करता है पत्रकार का, एक साथ 2 हाउस पे तो नौकरी नहीं कर सकते।
कहीं एक जगह करना पड़ेगा। तो अगर मान लीजिए आप एक सिंबल में चुन के आए हैं और फिर 2 साल बाद अचानक आप दावा कर रहे हैं कि मैं इस पॉलिटिकल पार्टी ज्वाइन कर रहा हूं, तो उसी वक्त आपका लोकसभा का सदस्यता पद चला जाना चाहिए। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবে। যারা বেশি বেশি করে শেয়ার করবে এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।